ডিপ স্টেট নাকি অন্তর্বর্তী সরকারকে 2029 পর্যন্ত ক্ষমতা রাখতে চেয়েছিল। আপনি সেই বক্তব্য প্রসঙ্গে কি মনে করেন? বাংলাদেশের ডিপ স্টেট আসলে কারা? এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস এসে 8 তারিখের পর থেকে বাংলাদেশে যা কিছু ঘটছে তার জন্য দায় আমি ডক্টর ইউনূসকেই দিব। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের তখন আমি বলেছিলাম, আমার কাছে মনে আছে যে 1 সপ্তাহের মধ্যে আমি বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমার সরকার না। কারণ উনি এমন অনেকগুলি কাজ করছেন যে কাজগুলির আমি কোনো ব্যাখ্যা পাই না। উনি এর দায় কখনো আমলাদের দিচ্ছেন, কখনো মিলিটারিদের দিচ্ছেন, কখনো আপনাদের দিচ্ছেন যে রাজনীতিবিদ আমাদের সমস্যা। কিন্তু যে ডিপ স্টেট আসলে কারা কারা 2029 সাল পর্যন্ত? দেখুন, যে সমস্ত পলিটিক্যাল ক্রাইসিস আমাদের দেশে হয়েছে তার মেজর দোষারোপ করতে চাই আমি রাজনৈতিক নেতৃবৃন্দকে। যদি আমরা এখানে ডেমোক্রেসিকে ইনস্টিটিউশনালাইজড করতে পারতাম তাহলে ডিপ স্টেটের প্রশ্ন আসতো না। ডিপ স্টেট সবসময় আনসার্টেন পজিশন খুঁজে, সেটেল পজিশনের ভিতরে ডিপ স্টেট হয় না। ডিপ স্টেট খুঁজে যেমন ক্ষমতার পট পরিবর্তন এভাবে যখন হয় তখন তো একজন চাইবে কাকে ইনফ্লুয়েন্স করবে কাকে ইনফ্লুয়েন্স করবে না। যার কাছে টাকা আছে সে টাকার লোভ দেখাবে, যার কাছে শক্তি আছে সে শক্তির লোভ দেখাবে, যার কাছে অস্ত্র আছে সে অস্ত্রের লোভ দেখাবে। এগুলোই, যার কাছে ডিপ্লোমেসি আছে সে ডিপ্লোমেসির লোভ দেখাবে। এগুলোই করতে চেয়েছে আমাদের সমাজে বিভিন্ন সময়। আমরা দেখেছি, আমি একটা ঘটনার একেবারে কাছে কাছে সাক্ষী। যখন 1/11 হয়েছিল তখন বিউটিনিস নামে একজন রাষ্ট্রদূত ছিলেন, আপনি জানেন সেটা। কে এম হাসান সাহেব তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কথা ছিল। একদিন সকালবেলা বিউটিনিস কে এম হাসান সাহেবের বাসায় যান, সেখানে গিয়ে তাকে বলে আসেন স্পষ্ট নির্দেশনার আলোকে, আপনি কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান হবেন না। এবং এই কথা আমার লার্নের সিনিয়র বাংলাদেশের অনেক প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টারদের একজন, তাকে তিনি সরাসরি বলেছেন যে আমাকে আমি এখানে একটু 2 পয়সা দেই ব্যারিস্টার আসলে জাস্টিস কে এম হাসানের সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। তিনি আমাকে অনেক স্নেহ করেন, অনেক ক্ষেত্রে বাড়াবাড়ি রকমের স্নেহ করেন। আমি ওনাকে যতদূর পর্যন্ত জানি আপনাদের অনেকেরই শিক্ষকও তিনি, কারণ তিনি আইন বিভাগে অবশ্যই একজন বিউটিনিসের কথায় সিদ্ধান্ত নেয়ার মতো লোক জাস্টিস কে এম হাসান না। আমি বলছি আপনাকে, আমি একটা উদাহরণ এবং নির্দেশের মতো করে জাস্টিস হাসানের ব্যক্তিত্বটাই এমন না যে বিউটিনিস গিয়ে তাকে নির্দেশনা দিতে পারবেন না। আমি আপনাকে শেষ করি। আমি বলছি এই বিউটিনিসরাই সুযোগ কেন পান? সুযোগ এই জন্য পান, আপনি তখন মনে আছে সেই সময় ডিপ্লোমেটদের দৌড়াদৌড়ির কথা? সকালে এক জায়গায়, বিকালে এক জায়গায়, সন্ধ্যায় ওই সময় আমি বিডি নিউজের নিউজ এডিটর, আমার অ্যাবসলিউটলি সবকিছু মনে আছে। সব মনে আছে কি এভরি সেকেন্ডে কত ডেভেলপমেন্ট হচ্ছিল, নিশ্চয়ই আপনার মনে আছে। আমি বলছি এই সুযোগগুলো কি করে পান? এই সুযোগগুলো তখনই পান যখন আমরা আমাদের রাজনৈতিক ক্রাইসিসকে নিজেরা সাংবিধানিক আইনের সীমার মধ্যে নিয়ন্ত্রণ করতে পারি না। তখন এই সমস্ত ডিপ স্টেট নামে কেউ টাকার অফার, কেউ অস্ত্রের অফার। আচ্ছা দেখেন তো 5ই আগস্টের পরে বাংলাদেশ মিলিটারি যে ভূমিকা পালন করেছে ট্রান্সফরমেশনের জন্য, এটাকে আপনি কি বলবেন? এই যে বাংলাদেশের মিলিটারি কিভাবে একটা সরকার যাবে, কিভাবে কিছু লোক ওখানে অংশগ্রহণ করবে, কিভাবে বাংলাদেশের মিলিটারি ভূমিকা নিয়ে আমাদের আসলে একটা লম্বা এবং খুবই নিরপেক্ষ আলোচনা হওয়া উচিত 5 আগস্টের আগে এবং পরে। আমি বাংলাদেশের মিলিটারিকে অনেক ধন্যবাদ দিব। তাদের ধরেন 5 আগস্টে আগে পরে আরো অনেক বেশি মানুষের হত্যা হইতে পারতো, খুন হইতে পারতো। আমার ধারণা, আমার সাথে তাদের কোনো আলাদা করে কোনো কথা না, আমার ধারণা বাংলাদেশের মিলিটারির কারণে এই হত্যাযজ্ঞ থামানো গেছে। যদি আমরা আমাদের সমস্যার সঠিক সমাধান করতে পারি তাহলে কি আর তৃতীয় পক্ষের কোনো দরকার লাগবে না? কারণ আপনি একদম ঠিক কথা বলছেন, আপনাকে একদম ঠিক কথা বলছেন। কারণ ওই 1/11 হওয়ার আগে এইটাকে অনেকগুলি পত্রপত্রিকা বলছে যে ডায়লগ বিটুইন 2 আব্দুলস, যেটা হচ্ছে আব্দুল মান্নান সাহেব এবং আব্দুল জলিল সাহেব, বিএনপি এবং আওয়ামী লীগের 2 সাধারণ সম্পাদক, অনেক লম্বা সময় ধরে তারা আলোচনা করছেন। আপনার মনে থাকবে, রতন ভাই তো নিশ্চয়ই মনে আছেই, কারণ রতন ভাই ট্রাম্প কার্ড নিয়ে অনেকগুলি কথা হয়েছে সেই সময় অনেকগুলি। কিন্তু আমার প্রশ্ন বেশি শিশিমনির, এখন বাংলাদেশের ডিপ স্টেট আছে কিনা? অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডিপ স্টেট কিনা? আমার মনে হয় আমাদের মতো আনসেটেল পজিশন যে সমস্ত জায়গায় আছে পৃথিবীর, সব জায়গায় ডিপ স্টেটদের একটা সে থাকে। ওকে, এখন প্রশ্ন আসতে পারে আপনাদেরকে ডিপ স্টেট হারালো কিনা? ডিপ স্টেট আমি বলছি আপনাকে, এখন প্রশ্ন হলো ডিপ স্টেটটা কি? ডিপ স্টেট তো আমরা দেখতে পারি না।
স্টেট তো দেখতে পারি, একটা পার্লামেন্ট আছে, একটা জুডিশিয়ারি আছে, একটা এক্সিকিউটিভ আছে। ডিপটা তো দেখতে পারি না, কারণ ইট ইজ ডিপ। এই জন্যই তো এটা ডিপ। এই যে ডিপ যেটা আমরা দেখতে পারি না, এটা বিভিন্নভাবে মেকানিজম করে। কখনো আর্থিক, কখনো হয় লবি, কখনো হয় একটা সিচুয়েশনকে এনজয় করে। যেমন ধরুন আমরা একটা বিতর্ক করছি এখন, কোন প্রক্রিয়ায় অগ্রসর হব, আমরা একজন আরেকজনকে ব্লেম করছি, জুলাইকে নিয়ে কার কতটুকু কন্ট্রিবিউশন আসছে। এই প্রশ্নগুলো তো এখন না হলে ভালো হতো না। না, এখন এইটা দেখে এখনো ডিপ স্টেট আছে আপনি মনে করেন? যে না, আমি বলছি এই বিষয়টা দেখে কেউ না কেউ কোথাও না কোথাও খুশি হচ্ছে বলে মনে হয় না? আমার কাছে তো মনে হয় ওকে, যে এই বিষয়গুলো দেখে কেউ না কেউ কোথাও না কোথাও মুচকে হাসতেছে। আমি এই হাসা লোকগুলোই হলো ডিপ স্টেট। এই হাসা লোকগুলো, আমি তো এখন হাসতে দেখতেছি অবশ্য রতন ভাইকে, কিন্তু রতন ভাই বোধহয় আপনার শেষ কথায় হাসলেন। যাই হোক, রতন ভাই আপনি যদি একটু বলেন। খালেদ ভাই আমি একটু বলে নিই, একটা ইমোশনের জায়গা। মৃত একটা মরহুমা, আমাদের আদর্শিক, সবাই ওনাকে শ্রদ্ধা করে। ওনার প্রসঙ্গে এখানে যেহেতু কথাটা আসছে, মৃত ব্যক্তি নিয়ে আলোচনা করতেই চাচ্ছিলাম না, যে ৭২-এর সংবিধানটা ছুঁড়ে ফেলে দেব। ওনার একটা কথা নিয়ে আছে, কথা হচ্ছে, দেখেন উনি এই বক্তব্যটা কবে দিয়েছিল, কোন প্রেক্ষাপটে দিয়েছিল, এটা আমি একটু কিছু উনি জি এক জবান দিয়ে ওনার দিয়ে কোনোদিন প্রতিহিংসাপরায়ণ হয়ে মানুষ যেটা জিদের বসে বলে, এই আওয়ামী লীগের নাম উচ্চারণ করেনি, ফেসিস্ট হাসিনার নামটা উচ্চারণ করেনি। অথচ আমার নেত্রী কোন প্রেক্ষাপটে, কোন মানসিক যন্ত্রণা থেকে ওই কথাটা বলেছিলেন, ওইটাকে নিয়ে যদি আসে সংসদে মৃত ব্যক্তির একটা উত্তীর্ণ আলোচনা হয়, সেখানে আমার একটা ব্যক্তিত্ব একটা প্রশ্ন থাকে। এখন আমি যেই কারণে হাসছিলাম, ডিপ স্টেট নিয়ে যেই সংজ্ঞাটা শিশির মণি ভাই, এখনো এটা শেষ হয়ে গেছে কিনা, এটার অস্তিত্ব এখনো আছে কিনা, আমি শিশির মনির ভাইয়ের একটা হাসির মধ্যে আমি একটা আমার হাসার একটা জায়গা খুঁজে পেয়েছি। কেমন? জি বল। এই যে যিনি বলেছেন একটা সরকারের আসিফ, উনি নিজে থেকে উনি এটার ব্যাখ্যাটা দিয়েছে, অথচ এই এনসিপির ভাইদেরকে নিয়েই আজকে ওনারা একটা জোট করেছে। তার মানেটা কি? এর অস্তিত্ব, এর অনুসন্ধান, এটার মধ্যে মনে হয় শিশির মণি ভাইয়ের ভবিষ্যতে পাঠ থাকতে পারে, বা এখনো সুপ্ত একটা অভিলাষ ওনার ভিতর থাকতে পারে। ওনার সাক্ষীটা দেখেই আমি মনে করি এখন বাংলাদেশ, আমি মনে করি। কিন্তু রতন ভাই, আমি অন্তত পক্ষে আপনাকে হাসাতে পেরেছি। না রতন ভাই, হাসাতে পেরেছেন, হ্যাঁ না একটু বলি, হাসাতে পেরেছেন কারণ গণতন্ত্র হাসছে, মানুষের ভোটের অধিকার আমি আপনি সবাই ফিরে পেয়েছি। আজকে ৭০-৭৭টা সিট নিয়ে এই আসনে বসেছেন, যেখানে নর্তকীদের একটা আড্ডাখানা হতো, এখানে আপনারা বসেছেন। আমি আপনাদের সবর এবং শুকরের জন্য আমি আপনার জন্য আমি হাসছি। বাট ডিপ স্টেট যখনই হবে না, ডিপ স্টেট যখনই প্রশ্নটা আসবে, সেইখানে আমি জানি অনেক কিছু আমার কাছে ডকুমেন্টস নেই। এই বাংলাদেশে ইলেকশন হবে 12 তারিখে, এটা আগের দিনও কেউ কোনদিন বিশ্বাস করে নাই। এইটাই হলো ডিপ স্টেটের যারা কুশীলব। আমি জানি এটা কারা জড়িত, ওইটা পরাজিত হয়েছে, আমার গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার জয়যুক্ত হয়েছে। আমার হাসানোর কারণ এটা খালিদ ভাই। এটা রতন ভাই, আমি আপনাকে তাহলে প্রশ্নটা সরাসরি করে, আপনার হাসির কারণটা জানা গেল যে, এবং আপনি বেগম খালেদা জিয়া যে নিয়ে যে উক্তি, সেই উক্তিটা আপনি কোন প্রসঙ্গে দেওয়া হয়েছিল সেটাও আপনি আসলে ব্যাখ্যা করেছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে ডিপ স্টেট এখনো আছে কিনা, আপনাদের জেতার পেছনে ডিপ স্টেট কাজ করেছে কিনা, এই প্রশ্নটার উত্তর আসলে আপনি কিভাবে দিতে চান? যে স্টেটকে দেখা যায় সেটা তো হচ্ছে স্টেট, যেটাকে দেখা যায় না সেটা ডিপ স্টেট। শিশির মনির এরকমটা বলছিলেন, এবং এটাও বলছিলেন যে বাংলাদেশের মতো দেশে যখন অনেক কিছু আমরা সেটেল করতে পারি না, তখন এই সব ডিপ স্টেট দেখা দেয়। এই প্রেক্ষিতে আপনি আসলে কি বলবেন? একেবারে সরল ভাবে আমার উত্তরটা দিই। জি, আমরা ধরেন 51% আমরা ভোটটা পেয়েছি, যেই মানুষগুলো আমাদের ভোট দিয়েছে, ওই মানুষগুলো ডিপ স্টেটের ফরম্যাট, এইটার উদ্দেশ্য, এই আধিপত্যবাদের যে এখানে একটা ছবল থাবা থাকে। আমার 51% ভোট, তারা ইনোসেন্ট, তারা গণতন্ত্রকে ভালোবাসছে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ভালোবাসছে, এবং গত রেজিমের মধ্যে দিয়ে আমরা যারা নিষ্পেষিত হচ্ছিলাম, আমাদের জীবনটা যে বেঁচে যাচ্ছে, বেঁচে গেল, এই মানুষগুলোকে আমি ডিপ স্টেট আর বুঝাতে আমি যাব না। যারা বুঝার তারা বুঝুক। আমি মনে করি বাংলাদেশের মানুষ জয়যুক্ত হয়েছে, গণতন্ত্র জয়যুক্ত হয়েছে। আমার আবেগী, আমার মা আদর্শিক
চেতনার যে খালেদা জিয়ার স্বপ্ন পূরণ হয়েছে, সেই জন্য আমি হাসি, এবং ইনশাল্লাহ আমরা হাসিটা যেন কন্টিনিউশন থাকে, এবং সেইখানে আমাদের ঐক্যমতের যে একটা আগামীতে যে পার্লামেন্টে এটা সেটেলড ইস্যুতে যাবে, সেখানে শিশুর মনির ভাই অবশ্যই যেন পার্টিসিপেট করে, এবং দেশ এবং জনগণ যেন আমরা উন্নতি এবং একটা সুন্দর একটা ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে যাই। একটু বর্তমানের একটু প্রশ্ন করি যে 111-এর যারা ক্ষমতাধর সামরিক ও বেসামরিক, জি বেসামরিক, আসছি আপনার কাছে। আমি জি আচ্ছা, আপনি কি শেষ করবেন? আপনি কি এইটা নিয়ে আমি 10 সেকেন্ড চাচ্ছিলাম 30 বিষয়টা নিয়ে। 30 সেকেন্ড নেন, 30 সেকেন্ড। যেমন ধরুন আজকের যে অনারেবল প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন যে বাংলাদেশে ফিরে আসার বিষয়টা শুধু আমার উপর নির্ভরশীল না। তখন আমাদের মধ্যে প্রশ্ন আসছিল না যে তাহলে কারা তারা, কাদের উপর নির্ভরশীল? এগুলোই কিন্তু ডিপ স্টেটের ফাংশন। তিনি এর ব্যাখ্যা দিয়েছেন যে তিনি সকল সিদ্ধান্ত নিয়ে থাকেন তার দলীয় ফোরামে, দলীয় যারা শীর্ষ নেতৃবৃন্দ এবং নীতি নির্ধারক আছেন তাদের সাথে আলোচনা করে নেন। শুনুন, সেটা আমার না বলে আমাদের বলছেন। এটা ব্যাখ্যা হচ্ছে আমাদের না যখন একজন বলবেন তখন আমি আপনি ব্যাখ্যা করব না। এটা আমার একার বিষয় না, উনি বলছেন আমার একার বিষয় না, উনি বলছেন এটা আমার একার বিষয়, আমাদের সবার বিষয়। আমার একার বিষয় না যখন কেউ বলবে, তখন এটাকে কি অন্যরা ব্যাখ্যা করবে না? যে তাহলে আর কার বিষয়? দল একটা ব্যাখ্যা করবে, নিশ্চয়ই বলবে যে আরো অন্য কোনো ফ্যাক্টর আছে কিনা, অন্য কোনো ফ্যাক্টর আছে কিনা। আলোচনা হয়েছে আমার মনে রতন ভাই এটা নিয়ে যদি এক লাইন বলতে চান তাহলে এক লাইন বলেন। এক লাইনে বলতে চাই, আসলে শিশির মনির ভাইরা কি খালি মাঠে গোল দিতে চেয়েছিল? যারা বলেছিল বাংলাদেশে তারেক রহমান দেশে আসবে না, মুসলিম তারেক রহমানকে দেশে আসতে তো শিশির মনির ভাইরা আটকায় রাখে নাই না, এটা তো ভাই বরং তারেক রহমান ভাইয়ের সঙ্গে গিয়ে শফিকুর রহমান ভাই লন্ডনে গিয়ে দেখা করে আসছেন। শফিক রহমান সাহেব গিয়েছেন, আমরা তো সবই ওয়েলকাম জানাই, এইটাই শিষ্টাচার, এইটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু আমি মনে করি খালি মাঠে গোলদার প্রশ্ন থেকে আসে। কিন্তু না তাহলে বলি, তাহলে তারেক রহমান উনি বলেছিলেন ওনার দেশে না ফেরাটা ওনার উপর নির্ভর করছে না, এটা একটা ডিপ স্টেট বা পার্শ্ববর্তী কোনো দেশে এটা সংযুক্ত থাকতে পারে। আমি এইখানে বলছি তারেক রহমান এদেশের মানুষ, এদেশে তার জন্ম, জনগণের উপর তার আত্মবিশ্বাস ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার যে আমি একজন সাংবাদিক হিসেবে বলবো, আমাদের একজন দর্শক অবশ্য অলরেডি মন্তব্য করেছে যে নাসরিন চৌধুরী, ওনার নাম, আমি নামটা দেখে রাখছি। মন্তব্যটা হচ্ছে একজন সাংবাদিক বারবার কিভাবে তার নিজস্ব ব্যক্তিগত সম্পর্কের কথা বা তার মন্তব্যের কথা বারবার বলতে পারে। উনার কথা মনে রাখাও আমি বলতেছি, আমি মনে করি জনাব তারেক রহমান দেশে আসেন নাই শুধুমাত্র তার নিজের সিদ্ধান্তে, কোনো কারণ ছিল না তার দেশে না আসার। যদি কোনো কারণ থাইকা থাকে এখন ওইগুলি উনি প্রকাশ করুক যে এই কারণে আমি আসি নাই, এই কারণে আমি আসি নাই, অথবা ওনাকে বলতে হবে যে উনি ওনার কারণে আসেন নাই। হাওয়েভার আমি প্রশ্নটা করি, 111-এর ক্ষমতাধর সামরিক বেসামরিক কর্মকর্তাদের গ্রেপ্তার করা শুরু হয়েছে বিএনপি সরকার আসার পর। এর মধ্যে বিএনপি 111-এর প্রতিশোধ মিশন শুরু করছে কিনা এটা অনেকে বলতেছেন। আপনি এটা নিয়ে একটু মন্তব্য করেন, তবে আমরা কুইক আপনার কাছ থেকে। অপরাধীদের অপরাধ আমি কি নির্বিচারে তাদেরকে কি আমি সেই অপরাধের আওতায় আনবো না? আপনি আসলে বলেন 111টা যে হলো এবং ওনার যে শরীরের উপর টর্চার্ড হলো এবং ওনাকে যে 17 বছর দেশের বাইরে থাকতে হলো, নিশ্চয়ই এখানে কেউ না কেউ কুশীলভ অন্যায়ভাবে ওনার উপর এটা করেছে। দিতেই হবে, তাই তো? না প্রতিশোধ না, আমি আমার ন্যায় বিচারের প্রশ্ন বলছি। আমার উপর অবিচার হয়েছিল, আমার ন্যায় বিচারের প্রশ্ন আমার ন্যায় বিচারের কথাই বেশি ভাববো না। আমি আইনের আশ্রয় নিচ্ছি, আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনের আশ্রয় নিচ্ছেন। বেশ শিশিমণির জামায়াত ও এনসিপি জুলাই সনদ সংবিধান সংস্কার নিয়ে যতটা সোচ্চার, সেভাবে জাতীয় ইস্যুতে তাদের সোচ্চার মনে হচ্ছে না। 11 দলীয় জোটের বক্তব্যে আমরা আশা করছিলাম যে তারা একটা ছায়া সরকার দিবে, এই বিষয়ে এখনো কোনো কিছু দৃশ্যমান নয়। এটা নিয়ে কি বলবেন? বেশ শিশিমণি, কতগুলি জিনিস আপনাকে একটু স্মরণ করায় দেই যে ঈদ যাত্রার ভোগান্তি, দুর্ঘটনা, পেট্রোল পাম্পের জ্বালানি সংকট, স্পষ্ট এখন যেটা চলছে এটা নিয়ে আপনারা জনগণের পক্ষে খুব বেশি দাঁড়াচ্ছেন না, সেটাও একটা কথা। ইরানে আমেরিকা এবং ইসরায়েলের আক্রমণের ক্ষেত্রে আপনাদের যে অবস্থান, সেই অবস্থান সুস্পষ্ট নয়। সরকারের মতো আপনারাও একটা কি বলি, ধরি মাছ না ছুঁই পানি অবস্থান নিয়ে রাখছেন, একটু যদি বলেন আমাদের। দেখুন, এই নির্বাচনের পরে আমরা চেয়েছি একটা কনস্ট্রাকটিভ বিরোধী দল হতে, যেন সবকিছুর কেন্দ্রবিন্দু হয় সংসদ। সেটাকেই আমরা নীতিগতভাবে এই পদ্ধতিটাকে বেছে নিয়েছিলাম। যে আমরা অতীতে দেখেছি যারা বিরোধী দল হয় এরা সংসদের চাইতে রাস্তায় বেশি সময় পার করে ফেলে, ফলে গঠনমূলক কোনো ভূমিকা রাখতে পারে না। কিন্তু এইবারকার এই যে সংসদটা শুরু হলো, যে কয়েকদিন হলো, এই কয়েকদিনের ভিতরে আমরা যে কয়টা নোটিশ সংসদের কাছে দিয়েছি
তার মধ্যে দেখবেন আমরা তেল নিয়ে আলোচনা করার জন্য নোটিশ দিয়েছিলাম, আমাদের নোটিশটা এখনো অ্যাকসেপ্ট হয়নি। আমরা একই সাথে আন্তর্জাতিক এই পরিস্থিতির কারণে বাংলাদেশের উপর কি ইম্প্যাক্ট পড়বে এটার জন্য আমরা নোটিশ দিয়েছিলাম, সেটাও এখন অ্যাকসেপ্ট হয়নি। আমরা একটা মুলতবি প্রস্তাব দিয়েছিলাম, যেটা আজকে 2 ঘন্টা আলোচনা হলো, এবং আরো কয়েকটা প্রশ্ন দেখবেন আমাদের সংসদ সদস্যরা করেছেন। আমাদের একজন সংসদ সদস্য প্রশ্ন করেছেন যে 370 জন মানুষ, যাত্রী কল্যাণ সমিতির যে রিপোর্ট অনুযায়ী 370 জন মানুষ রাস্তায় নিহত হয়েছেন আসা যাওয়াতে ঈদের সময়, এবং সেটাতে আমাদের মাননীয় সড়ক মন্ত্রী বলেছেন যে স্বস্তির ঈদ হয়েছে। সেটা নিয়ে তিনি প্রশ্ন করেছেন যে আর কত মানুষ মারা গেলে আপনি বলবেন যে এটা অস্বস্তির ঈদ হয়েছে।